আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ফৌজদারি কার্যবিধির ৭ম ক্লাসে। আজানের কারণে ৫ মিনিট দেরিতে ক্লাসে জয়েন করলাম। তো আশা করছি সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। আপনারা দ্রুত কেউ একটু কমেন্টস করেন। আমরা একই সঙ্গে আমাদের ব্যাচ 1 এবং ব্যাচ 2 তে যুক্ত আছি। আমাদের ব্যাচ 1 এ যে সকল শিক্ষার্থী বন্ধুরা আছেন তারা একটু ক্লাসের লিংকটা গ্রুপে একটু দিয়ে দিবেন। আজকের ক্লাসটা আমরা পাবলিকলি নিব, অর্থাৎ আমাদের আজকের ক্লাসটা আমাদের পাবলিক গ্রুপেও যাবে। সো আপনারা একটু ক্লাসের লিংকটা প্রাইভেট গ্রুপ 1 যেটা আছে পেইড ব্যাচ সেখানে একটু শেয়ার করবেন। আমাদের আজকের আলোচনার বিষয় হলো সেকশন 241 থেকে 265L পর্যন্ত। তো আমরা আজকে ফৌজদারি কার্যবিধির 7ম ক্লাসে আছি। আমরা আজকে দেখব সেকশন 241 থেকে 265L পর্যন্ত। এই জায়গাগুলো আজকে আমরা দেখব। তো আশা করছি সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। আপনাদের কমেন্টসের জন্য একটু অপেক্ষা করছি। সবকিছু শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টসে জানাবেন। কেউ একটু ক্লাসের লিংকটা প্রাইভেট গ্রুপে দিয়ে দেন। আমি আজকেও আমার কাছে সেকেন্ড ডিভাইসটা নাই, এজন্য আমি নিজের ক্লাসটা নিজে দেখতে পাচ্ছি না। তো আপনারা কেউ একটু কমেন্টস করেন। আপনাদের কমেন্টসের অপেক্ষা করছি। জি, ধন্যবাদ ইভা রহমান আপনাকে। সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে বলার জন্য। আর আজকের ক্লাসটা যেহেতু পাবলিক গ্রুপেও দেখানো, পাবলিক গ্রুপেও আমরা আছি, তো আজকের ক্লাসটা পাবলিক গ্রুপে যারা দেখছেন তারা অবশ্যই ক্লাসটাকে শেয়ার করবেন। আর একই সঙ্গে বলতে চাচ্ছি যে আপনারা দ্রুতই পড়াশোনায় মনোযোগী হন। আশা করছি খুব শীঘ্রই আপনাদের পরীক্ষার সম্পর্কিত কোনো নোটিশ আসবে। যদিও এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি, তবে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যদি দেখি যে বিগত বছরে যে তাড়াহুড়োর ভিতরে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হলো, সেই হিসাবে যদি দেখা যায় তাহলে হয়তো আপনাদের পরীক্ষাটা দ্রুত হয়ে যেতে পারে। সো আপনারা একটু পড়াশোনায় মনোযোগী হন। তো আজকে আমাদের প্রথম যে সেকশনটা সেটা হচ্ছে 241। এই ধারায় বলা হচ্ছে ম্যাজিস্ট্রেট সাহেব নিম্নোক্ত পদ্ধতিতে মামলা পরিচালনা করবেন। আশা করছি এই সেকশনটা ভাঙার দরকার নাই, কারণ একটা ম্যাজিস্ট্রেট আদালতে কিভাবে মামলা পরিচালিত হবে সে বিষয়গুলো বলা হচ্ছে নিম্নোক্ত পদ্ধতিতে, অর্থাৎ নিচে আমরা পরপর যে সেকশনগুলো দেখব সেই পদ্ধতি অনুসরণ করেই ম্যাজিস্ট্রেট আদালত মামলা পরিচালনা করবেন। এখন আমরা দেখব যে 241A তে কি বলা আছে, এবং আমরা আজকের ক্লাস শেষে এই ফৌজদারি আদালতের ভিতরে যে দুইটা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত এবং দায়রা আদালত, এই দুইটা আদালত একত্রিত করে একটা কম্বিনেশন করে সেকশনগুলো দেখব যে কে কিভাবে কত ধারা অনুযায়ী কোন কাজটা করে থাকেন। তো আমরা মাঝামাঝি না, আমরা প্রথমেই সেই আলোচনাটা শেষ করি, দেন আমরা অন্যান্য কাজ করব। প্রথমত এইখানে আমি একটা ছক তৈরি করি, তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। প্রথমত বলা হচ্ছে
আমি 3টা কোট করব। এখানে আমি লিখলাম ম্যাজিস্ট্রেট আদালত, আর এখানে লিখলাম দায়রা আদালত। আর বিবরণটা কি হবে সেটা আমরা এখানে লিখলাম। আচ্ছা, দেখেন প্রথমত ম্যাজিস্ট্রেট আদালত একটা মামলার বিচার কার্য শুরু করেন 241A থেকে 249 পর্যন্ত, 241 থেকে 249 পর্যন্ত, এবং দায়রা আদালতের বিচার কার্য শুরু হয় 265A থেকে 265L পর্যন্ত। এখন প্রথমত 241A, ম্যাজিস্ট্রেট আদালতের 241A এবং দায়রা আদালতের 265C, এই দুইটা সেকশনেই বলা হচ্ছে অব্যাহতির কথা। অর্থাৎ মামলার বিচার কার্য শুরু হলে যদি ম্যাজিস্ট্রেট মামলার নথি কাগজপত্র যেখানে যা কিছু ছিল সবকিছু বিবেচনা করে যদি দেখেন যে মামলাটায় অগ্রসর হওয়ার মতো কোনো কারণ নাই, সেক্ষেত্রে তিনি 241A অনুযায়ী আসামিকে অব্যাহতি প্রদান করতে পারেন। সেম একইভাবে বলা হচ্ছে মামলার সমস্ত ডকুমেন্ট বিবেচনা করে যদি দায়রা আদালত দেখেন মামলাটি অগ্রসর হওয়ার মতন কোনো কারণ নাই, সেক্ষেত্রে 265C অনুযায়ী কিন্তু দায়রা আদালতও অব্যাহতি প্রদান করতে পারে। আশা করছি এতটুকু আপনাদের ক্লিয়ার। তবে এক্ষেত্রে কিন্তু একটা জিনিস কখনোই আদালত বিচার করবেন না, তিনি ম্যাজিস্ট্রেট আদালত হতে পারেন, দায়রা আদালত হতে পারেন, তিনি এইখানে কোনোটার বিচার করবেন না। যে কাগজপত্রটা সেটা হলো আসামি পক্ষ যদি কোনো কাগজপত্র আদালতে সাবমিট করে, সেই আদালত সেই কাগজপত্র দেখে কিন্তু আসামিদেরকে অব্যাহতি প্রদান করবেন না। এখানে 2020 সাল বা 22 সালে মনে হয় এখান থেকে প্রশ্ন আসছে। তো এখানে বলা হচ্ছে 2012 সালে আসছে, 7ম BGS এ আসছে, 13তম BGS ও আসছে। এখান থেকে প্রশ্ন আসছে 241A থেকে। তো আশা করছি এই জায়গাটুকু আপনাদের ক্লিয়ার। এখন বলা হচ্ছে যে অভিযোগের সত্যতা না পাওয়ার কারণে অব্যাহতি দেওয়া হলো। তাহলে 242 তে কি বলা আছে? 242 এবং 265D তে বলা হচ্ছে যদি পর্যাপ্ত কারণ না থাকে তাহলে তো অব্যাহতি দিল, যদি পর্যাপ্ত কারণ থাকে তাহলে 265D এবং 242 অনুযায়ী চার্জ গঠন করা হবে। দুটো আদালতে কিন্তু এই ধারা অনুযায়ী চার্জ গঠন করবেন। 242 আর ম্যাজিস্ট্রেট আদালত 242 এবং দায়রা আদালত 265D তে মামলায় অগ্রসর হওয়ার মতো কোনো কারণ যদি পর্যাপ্ত কারণ যদি থাকে তাহলে সেক্ষেত্রে চার্জ গঠন করা হবে। আশা করছি এতটুকু ক্লিয়ার। এখন চার্জ গঠনের সময় প্রথমত যে কাজটা করা হয় সেটা বলা হচ্ছে 243 তে বলা হচ্ছে, আর 265E তে বলা হচ্ছে যে 243 এবং 265E তে বলা হচ্ছে যে যখন চার্জ গঠন করা হবে ঠিক সে সময় জিজ্ঞাসা করা হয় আপনি কি অপরাধ স্বীকার করেন। চার্জ গঠনের পরে আর কি, চার্জ গঠনের পরে স্বীকার করে আপনি কি অপরাধ স্বীকার করছেন বা করবেন, এরকম অভিযোগের সত্যতা স্বীকারে দণ্ড। আসামি যদি স্বীকার করে যে সে অপরাধটি করেছে, এখানে বলা হচ্ছে অভিযোগের সত্যতা স্বীকারে দণ্ড। মানে আসামি অভিযোগ স্বীকার করে কিনা।
এখান থেকে 2023 সালে প্রশ্ন আসছে, 24 সালে 243 এবং 265 তে বলা হচ্ছে অভিযোগের সত্যতা স্বীকারে দণ্ড। আসামি যদি অভিযোগ গঠনের পর যদি সে তার অভিযোগের সত্যতা স্বীকার করে নেয় যে হ্যাঁ আমি অপরাধটি করেছি, সেক্ষেত্রে মামলা অগ্রসর না হয়ে এখানেই কিন্তু অভিযোগ স্বীকার করা হয়েছে যেহেতু এখানেই কিন্তু দণ্ড দেয়া যাবে। সেটা ম্যাজিস্ট্রেট আদালত 243 ধারা অনুযায়ী এবং দায়রা আদালত 265 অনুযায়ী অর্থাৎ 265 অনুযায়ী কিন্তু দিয়ে থাকেন। এখন বলা হচ্ছে যদি এখানে এই অভিযোগের সত্যতা স্বীকারে দণ্ড, এটার আরেকটা নামও আপনারা এখানে একটু অ্যাড করে রাখেন, তাৎক্ষণিক দণ্ড। তাৎক্ষণিক দণ্ড। এখান থেকে যদি প্রশ্ন আসে, এভাবে প্রশ্নটা আসতে পারে, ম্যাজিস্ট্রেট আদালত কত ধারা অনুযায়ী তাৎক্ষণিক দণ্ড দিতে পারেন? দায়রা আদালত কত ধারা অনুযায়ী তাৎক্ষণিক দণ্ড প্রদান করতে পারেন? ম্যাজিস্ট্রেট আদালত 243, দায়রা আদালত 265 অনুযায়ী। এখন বলা হচ্ছে 245 বলা হচ্ছে খালাস। সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টসে জানান। জি, সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে, তো আশা করছি সবকিছু শোনাও যাচ্ছে। এই পর্যন্ত যারা এই সঙ্গে ছিলেন, বোর্ডটা যেহেতু তল থেকে মনে হয় দেখা যাবে না, সো আমি উপরটা একটু মুছে দিয়ে আবার এখানে চলে আসব। তো আমি এখানে এ পর্যন্ত যারা নিছেন লিখে, আশা করছি এ পর্যন্ত আপনারা সবাই উঠাই নিছেন। আমরা পরবর্তী পার্টটা একটু দেখি। একটা সেকশন 245টা দেখলেই হয়ে যাচ্ছে। তো এখানে বলা হচ্ছে 245 আর এখানে বলা হচ্ছে 265F 265, সরি এটা এইচ হবে, 265H। এই এইচ অনুযায়ী বলা হচ্ছে যে যদি ম্যাজিস্ট্রেট আসামি ও বাদীর বক্তব্য, যিনি বাদী ছিলেন এবং যিনি আসামি ছিলেন, মানে অভিযোগকারীর বক্তব্য এবং আসামির বক্তব্য সবকিছু শোনার পরে যদি দেখেন আসামি নির্দোষ, তাহলে সেক্ষেত্রে দায়রা আদালত 265 এইচ অনুযায়ী এবং ম্যাজিস্ট্রেট আদালত 245 অনুযায়ী আসামিকে খালাস দিবেন। আশা করছি এতটুকু ক্লিয়ার। তো এই সংক্ষিপ্ত একটা চার্ট থেকে আপনারা এইটার সঙ্গে এটা অ্যাডজাস্ট করে নেবেন। 245 এর থেকে সি, 242 থেকে ডি, 243 থেকে নেবেন, 243 এর সঙ্গে যুক্ত করে নেবেন 265 এবং 245 এর সাথে যোগ করে নেবেন 265 এর এইচ। এই বিষয়গুলো এখানে এখানে তে বলা হচ্ছে তাৎক্ষণিক দণ্ড। আশা করছি এই জায়গাটুকু আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে। এখন আমরা একটু ডিটেলসে দেখব। প্রথম কথা হচ্ছে 241 ধারায় বলা হয়েছে, 241 এর এতে বলা হয়েছে আসামির অব্যাহতি। অব্যাহতি কখন দেয় আমরা সেই বিষয়টা সম্পূর্ণ সেকশনটা এখন দেখে ফেলবো। আমি প্রথমত আপনাদেরকে একটা চার্ট দেখালাম, এখন আমরা সম্পূর্ণ পার্টটা দেখে ফেলবো। প্রথম কথা বলা হচ্ছে 241 এর এতে বলা হচ্ছে অব্যাহতি। এখন আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করা হলে বা আসামি যদি নিজেও হাজির হয়, তাহলে সেক্ষেত্রে মামলার নথি, যাবতীয় কাগজপত্র এবং যদি কোনো দলিল থাকে বিবেচনা করে আসামিকে পরীক্ষা ও ফরিয়াদির জবানবন্দি গ্রহণ করে অভিযোগ ভিত্তিহীন বলে মনে করলে, ম্যাজিস্ট্রেট সাহেব যদি মনে করেন যে অভিযোগ ভিত্তিহীন, তাহলে সেক্ষেত্রে তিনি 241 এর ক এবং যদি দায়রা আদালত বিচার করেন সেক্ষেত্রে 265 সি অনুযায়ী অব্যাহতি প্রদান করবেন।
ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করা হলে বা দায়রা আদালতের নিকট হাজির করা হলে, এবং যদি মামলার সমস্ত ডকুমেন্টস যেগুলো আছে, এখন এই সমস্ত ডকুমেন্টস বলতে বোঝাতে পারে পুলিশ যে রিপোর্টটা সিএসটা জমা দিয়েছে, চার্জশিট বা ফাইনাল রিপোর্ট বা কোনো ডকুমেন্ট, কোনো দলিল, কোনো অভিযোগকারী কোনো দলিল পেশ করলেন, কোনো কাগজপত্র সাবমিট করলেন, এই সমস্ত বিষয়গুলো আদালত বিবেচনা করবে। বিবেচনা করার পর বাদীর জবানবন্দি শুনবে এবং আসামিকে পরীক্ষা করবে। এই সকল বিষয় পরীক্ষা করার পর ম্যাজিস্ট্রেট অথবা দায়রা আদালত যদি দেখেন যে মামলায় আসামির কোনো মামলাটি সামনে অগ্রসর করার মতন পর্যাপ্ত কোনো কারণ নাই, সেক্ষেত্রে এই ধারা অনুযায়ী, এই দুইটা ধারা অনুযায়ী এইটা ম্যাজিস্ট্রেট আদালত এবং এই 265C এটা দায়রা আদালত অব্যাহতি দিবেন। তাহলে পয়েন্টগুলো কি কি ছিল? এমসিকিউ আসতে পারে, সমস্ত দলিল, সমস্ত দলিল, এটা হতে পারে সিএস, পুলিশ রিপোর্ট, অভিযোগকারীর কোনো দলিল, সবগুলো বিবেচনা করবেন। আসামি পরীক্ষা করতে হবে এবং বাদীর জবানবন্দি নিতে হবে। এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করার পরে অগ্রসর হওয়ার মতো পর্যাপ্ত কারণ না থাকলে আসামিকে অব্যাহতি দেওয়া হবে। আশা করছি ক্লিয়ার। এখন যখন মামলায় চার্জ গঠন করা হয়, আমরা জানি চার্জ যখন গঠন করা হয় তখন অনেক বৃদ্ধ আছেন বা মামলার সাথে সম্পৃক্ত নয় এমন অনেকেই হয়তো মামলায় অন্তর্ভুক্ত হয়ে যান, তাদেরকে 241-এর ক ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট আদালতে অব্যাহতির প্রেয়ার দেওয়া হয়। আমরা রিয়েল প্র্যাকটিসে যেটা করি আর কি, যদি অব্যাহতির প্রয়োজন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা 241-এর এ অনুযায়ী একটা প্রেয়ার দেই যে আমরা এই মামলার সঙ্গে সম্পৃক্ত না, এবং আদালত পর্যাপ্ত কারণ বিবেচনা করেন, দলিলপত্র যা বললাম এগুলো বিবেচনা করে যদি প্রয়োজন, যদি দেখেন যে আসলেই আসামিটা এই মামলার সঙ্গে সম্পৃক্ত নয়, তাহলে সেক্ষেত্রে তিনি ডিসচার্জের অর্ডার দিয়ে থাকেন। তো আশা করছি এতটুকু ক্লিয়ার। তবে এখানে কিন্তু একটা জিনিস কখনোই বিবেচনায় আনা যাবে না, সেটা হলো আসামি কর্তৃক দাখিলকৃত কোনো কিছু, শুধু কাগজ বলা যাবে না, যে কোনো কিছুই আদালত বিবেচনা করবেন না। আশা করছি ক্লিয়ার। একই সঙ্গে আমরা দুইটা সেকশন শেষ করলাম। এখন আমরা দেখব 242 এবং 265 এর ডি। 242 এবং 265 এর ডিটা দেখব। 242 তে বলা হচ্ছে, আমি প্রথমত আপনাকে কেবল যেটা বললাম যে অভিযোগের কোনো নির্দিষ্ট ভিত্তি না থাকার কারণে অব্যাহতি দেওয়া হলো। তাহলে 242 এবং 245 এ বলা হচ্ছে অভিযোগের ভিত্তি আছে। তাহলে যদি অভিযোগের ভিত্তি থাকে তাহলে কি করতে হবে? অভিযোগ গঠন করতে হবে, চার্জ গঠন। তাহলে আমি এখানে লিখে রাখি চার্জ গঠন। যদি উপরোক্ত বিষয় বিবেচনা করার পর ম্যাজিস্ট্রেট যদি অভিমত পোষণ করেন যে আসামি অপরাধ করেছে বলে যথেষ্ট কারণ আছে, তাহলে ম্যাজিস্ট্রেট আসামিকে অভিযুক্ত অপরাধে চার্জ গঠন করবেন। আসামিকে জিজ্ঞাসা করবেন যে অপরাধে চার্জভুক্ত করা হয়েছে ওই অপরাধ তিনি স্বীকার করেন কি না। আমি এটা আমাদের যে বইটা বাজারে আসতে চলেছে সেই বইয়ের যে খসড়াটা, সেই খসড়াটা থেকে আপনাদেরকে পড়াচ্ছি। তো এখানে সহজ করে বলা হচ্ছে, উপরোক্ত বিবেচনা করার পর, মানে 241-এর ক ধারা বিবেচনা করার পর ম্যাজিস্ট্রেট যদি অভিমত পোষণ করেন যে আসামি অপরাধ করেছে বলে যথেষ্ট কারণ আছে এবং তাহলে ম্যাজিস্ট্রেট আসামির
আসামিকে অভিযুক্ত অপরাধে, মানে যে অপরাধটা তিনি করেছেন সেই অপরাধের জন্য চার্জ গঠন করবেন, এবং চার্জ গঠন করার সময় তার কাছে জিজ্ঞেস করা হবে যে তিনি যে অপরাধে অভিযুক্ত হয়েছেন সেই অপরাধটা তিনি স্বীকার করেন কিনা। তাহলে চার্জ গঠন সম্পর্কিত আমরা ক্লিয়ার একটা নলেজ এখান থেকে পেয়ে গেলাম। আমি আপনাদের কমেন্টস গুলো একটু দেখতে যাচ্ছি, আশা করছি সবকিছু ক্লিয়ার আছে। ইভা রহমান, আপনি কমেন্টস করেছেন, স্যার আপনি যখন পড়ান তখন সবকিছু সহজ লাগে, বাট নিজে পড়তে গেলে তখন আর কিছুই বুঝি না। আসলে এই সমস্যাগুলো অনেক ক্ষেত্রে বেয়ার অ্যাক্ট পড়তে গেলে হয়। সেক্ষেত্রে আপনারা বেয়ার অ্যাক্ট গুলো পড়তে নিজেরা যে চেষ্টা করছেন এইটুকুই অনেক কিছু। এখনো পর্যন্ত অনেক ভাই বোনরা আছেন যারা বইটা এখনো ধরতে পারেননি, অথচ পরীক্ষা হয়তোবা যদি খুব নিকটে পরীক্ষাটার একটা নোটিশ চলে আসে, এই পরীক্ষার টেনশনেই তাদের আর পড়াশোনা হবে না। এই স্বল্প সময়ের ভিতরে কিভাবে পড়া শেষ করব, আরো কিছুদিন পিছায় গেলে ভালো হতো। আসলে সমস্যাগুলো আমাদের নিজেদেরই, আমাদের সংসার মেইনটেইন, পড়াশোনা আছে, তারপর আবার অনেকেই চাকরি করেন, মহিলাদের তো আবার যারা আপারা বোনেরা আছেন তাদের কিন্তু সংসার মেইনটেইনের একটা বিষয় আছে। আবার অনেক মহিলারা আছেন বা আপারা আছেন যারা সংসারও মেইনটেইন করছেন, আবার চাকরিও করছেন, আবার লও পড়ছেন, যারা বার কাউন্সিলের প্রস্তুতিও নিচ্ছেন। আসলে বিষয়গুলো খুবই টাফ ব্যাপার, তারা যে কিভাবে পারতেছেন সেটা শুধু তারাই জানেন। তো সেলুট সেই সব মা বোনদের, অবশ্যই অনেক পরিশ্রমের কাজ এটা বর্তমান বার কাউন্সিল শেষ করা। তো আমি বলবো একবারে বেশি প্রেশার না নিয়ে আপনারা অল্প অল্প করে শেখাটা শুরু করুন। দেখবেন একটা সময় চলে আসবে যখন এই আইনের বিষয়গুলো ততটা কঠিন লাগবে না, সহজ হয়ে যাবে। আর যদি আইনের এই সেকশনগুলো, বেয়ার অ্যাক্ট গুলো বুঝতে না পারেন, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। যেহেতু আজকের ক্লাসটা পাবলিক গ্রুপে যাচ্ছে সেজন্যই কথাগুলো বলা। আপনারা আমাদের সঙ্গে আমাদের ব্যাচে ভর্তি হতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের ফুল সাপোর্ট দেওয়ার। তবে 100% পাস করবেন এটা বলতে পারি না, তবে পরীক্ষার হলে আপনি একা যাবেন না, এটুক নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতে পারি। তো আমরা এখন 243 ধারাটা দেখবো। আমরা 242 দেখলাম এবং 265 দেখলাম। আমরা এখন দেখব 265 ই এবং এখানে দেখব 243। 243 ধারায় বলা হচ্ছে যে দোষ স্বীকারে দণ্ড বা তাৎক্ষণিক দণ্ড। প্রথমত বলা হচ্ছে আসামি যদি স্বীকার করে যে সে অভিযুক্ত অপরাধটি করেছে, এখানে তাৎক্ষণিক দণ্ড, এখানে চার্জ গঠন থাকবে না, এখানে হয়ে যাবে তাৎক্ষণিক দণ্ড। আসামি যদি স্বীকার করে যে অভিযুক্ত অপরাধটি তিনি করেছেন, তাহলে অভিযুক্তের নিজের ভাষায়, আমি একটু লিখি, তার নিজের ভাষায় এই বিবৃতিটা লিখতে হবে, এবং নিজের ভাষায় লেখার পরে তিনি কেন দণ্ডিত হবেন না অপরাধে। দেখা যাচ্ছে অনেক সময় সেলফ ডিফেন্স অর্থাৎ পেনাল কোডের সেকশন 96 থেকে শুরু করে পরবর্তী সেকশনগুলো হচ্ছে আপনার আত্মরক্ষার অধিকার। এখন দেখা যাচ্ছে আসামি আত্মরক্ষার অধিকার প্রয়োগে একজনকে মেরে ফেললো, সেক্ষেত্রে কেন সে দোষী হবেন না সেই বিষয়ে যদি সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা তার কাছে থাকে, অর্থাৎ সেলফ ডিফেন্সে যদি কাউকে হত্যা করে থাকে, দেখা যাচ্ছে এক্স নামক একজন ব্যক্তি খুনের অপরাধে অভিযুক্ত হলেন, তিনি এই ধারা অনুযায়ী স্বীকার করলেন যে তিনি অপরাধটি করেছেন, খুনটি করেছেন, কিন্তু এইখানে দ্বিতীয় সেকশনে বলা আছে কেন সে দোষী হবে না, কেন সে দোষী হবে না। এই দোষীর কথাটা একটু বিশ্লেষণ করি। দোষী হবে না এটা বলা হচ্ছে যে যদি
অপরাধটি করার পিছনে তার যে কারণটা ছিল, দেখা যাচ্ছে এক্স কে মারতে এসেছিল, তাই এক্স তাকে মেরে দিয়েছে। সেক্ষেত্রে এক্স তো কোনো অপরাধ করেনি, সেজন্য কেন সে দোষী হবে না? আত্মরক্ষার কারণে যদি হয়ে থাকে তাহলে সে দোষী হবে না। এরকম যদি সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা তার কাছে থাকে তাহলে তো অপরাধের আর কোনো দোষ হলো না। আর যদি দোষী না, এই কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা যদি তার কাছে না থাকে, সেক্ষেত্রে আদালত তাকে আদালতের সুবিবেচনা অনুযায়ী, এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছিল, আদালতের সুবিবেচনা অনুযায়ী দণ্ড প্রদান করবেন। সুবিবেচনা অনুযায়ী আদালত দণ্ড প্রদান করবেন। এখন এই দণ্ডটা আসলে দেখা যাচ্ছে যে স্বীকার করলো যে তিনি আসামি চুরি করেছে, ডাকাতি করেছে। যদি চুরি করে থাকে তাহলে আমরা জানি পেনাল কোডের 379 ধারা অনুযায়ী 3 বছরের একটা সাজার বিষয় আছে। এখন স্বীকার যেহেতু করলো, সেই স্বীকার করার কারণে আদালত যদি মনে করেন যে তার 2-3 বছর না দিয়ে 1 বছর দিবে, 2 বছর দিবে, সেটা আদালতের বিবেচনার বিষয়। অর্থাৎ আদালত উপযুক্ত মতো বিবেচনা করে একটা দণ্ড তাকে দিয়ে দিতে পারবে। আশা করছি সেকশন 243 এবং 265E ক্লিয়ার। আমি আপনাদের কমেন্টস গুলো একটু দেখবো, কোনো সমস্যা আছে কিনা। সমস্যা থাকলেও বলবেন, না থাকলেও বলবেন। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। অনেকেই লিখেছেন ক্লিয়ার। আচ্ছা, ক্লাসের পড়া চেষ্টা করবেন ক্লাসেই শেষ করার। আজ করব না কাল করে রেখে দেবেন, এই পড়া কিন্তু আজীবনেও হবে না। তো চেষ্টা করবেন ক্লাসের পড়াটা ক্লাসেই শেষ করার জন্য। আমরা এখন দেখব, আমরা এখন একটু সামনে না যাই, আমরা এখন এখান থেকে দায়রা আদালতটা মুছে ফেলা। এতক্ষণ পর্যন্ত আমরা একটা জয়েন্ট ডিসকাশন করতেছিলাম, এখন আমরা একটু দায়রা আদালতটা মুছি। আমরা এখন 244 থেকে শুরু করব। 244। এখন অভিযোগের সত্যতা স্বীকার করা হলো না, তাৎক্ষণিক দণ্ডও প্রদান করা হলো না। এখন দেখা যাচ্ছে যে তাৎক্ষণিক দণ্ড যদি প্রদান করা না যায় তাহলে পরবর্তী স্টেপটা কি হবে? পরবর্তী স্টেপটা হবে, আসামি দোষ স্বীকার না করলে ম্যাজিস্ট্রেট ফরিয়াদির বক্তব্যে অগ্রসর হবেন। ফরিয়াদির দোষ স্বীকার না করলে, দোষ স্বীকার না করলে 244-এ বলা হচ্ছে দোষ স্বীকার না করলে। প্রথম কথা বলা হচ্ছে ফরিয়াদির জবানবন্দি নেবেন। ফরিয়াদির জবানবন্দি নেবেন। প্রথম কথা হচ্ছে ফরিয়াদির জবানবন্দি গ্রহণ করবেন, বাদী পক্ষের সমস্ত সাক্ষ্য গ্রহণ করবেন। ফরিয়াদির জবানবন্দি নেবেন, সমস্ত, ফরিয়াদি মানেই তো বাদী পক্ষ, সমস্ত সাক্ষী গ্রহণ করবেন। যদি কোনো কাগজপত্র থাকে সেগুলো বিবেচনা করবেন এবং আসামির বক্তব্য শ্রবণ করবেন এবং আত্মপক্ষ সমর্থনের সমস্ত সাক্ষ্য গ্রহণ করবেন। তাহলে এই দুইটা করার পর আসামির বক্তব্য শ্রবণ করবেন। আসামির বক্তব্য মানে আসামির পক্ষের যিনি আইনজীবী আছেন তিনি সমস্ত বক্তব্যগুলো পেশ করবেন। অর্থাৎ ফরিয়াদির যে জবানবন্দি নেওয়া হলো, ফরিয়াদির জবানবন্দি নেওয়া হয়ে গেলে কিন্তু সেই সময় আসামির যিনি আইনজীবী, আসামির যে আইনজীবী থাকে তিনি কিন্তু ফরিয়াদি পক্ষের বা বাদী পক্ষের কিন্তু জেরা করেন। তো এই আসামির সমস্ত বক্তব্য শ্রবণ করবেন এবং আসামি পক্ষের যে সাক্ষীগুলো থাকবে যদি প্রয়োজন হয় উপযুক্ত মনে করেন যে আসামির বক্তব্য শ্রবণ করবেন এবং আত্মপক্ষ সমর্থনে সমস্ত সাক্ষ্য গ্রহণ করবেন। সবকিছু করা শেষে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন কোনো সাক্ষীকে হাজির করতে হবে তাহলে সেক্ষেত্রে তিনি কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেব সেই সাক্ষীর প্রতি সমন ইস্যু করতে পারেন। আবার উপযুক্ত মনে করলে ফরিয়াদি বা আসামির আবেদন ক্রমে কোনো সাক্ষীর দলিল জিনিস হাজির করার জন্য সমন দিতে পারবেন। তবে কোনো সাক্ষীকে যদি আদালতে হাজির করানোর জন্য সমন দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে যে পক্ষ এই কাজটা করবেন তিনি ওই সাক্ষীকে আদালতে হাজির করার জন্য উপযুক্ত পরিমাণ খরচ আদালতে কিন্তু জমা দিতে হবে। এরকম নির্দেশ কিন্তু ম্যাজিস্ট্রেট দিতে পারেন।
তো এইটাই ছিল আমাদের 244 ধারার মূল অংশ। প্রথম কথা দেখলাম আমরা ফরিয়াদির জবানবন্দি গ্রহণ করবেন, ফরিয়াদি পক্ষের সাক্ষ্য গ্রহণ করবেন, পরিমাণ খরচ জমার নির্দেশ আদালত দিতে পারেন এই ধারা অনুযায়ী। আমরা এখন দেখব 245। 244 নিয়ে এর বেশি যা বললাম এর বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একেবারেই 0। এখন 245 ধারা। 245-এ বলা আছে খালাস। এই 245 খালাসের সাথে আমরা 265H এই সেকশনটাও একটু অ্যাড করে নিব। দুটোতেই বলা হচ্ছে খালাস। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা আসামি, ফরিয়াদি উভয় পক্ষের সমস্ত বিষয়গুলো দেখলাম, কাগজপত্র দেখলাম, সাক্ষী নিলাম, জবানবন্দি গ্রহণ করলাম, আসামিকে পরীক্ষা করলাম। সমস্ত কিছু গ্রহণ করার পর আসামি ও বাদীর সমস্ত বক্তব্য শেষ করার পরে আদালত দেখলেন যে এই মামলাটা গ্রাউন্ডলেস, ভিত্তি নাই। সেক্ষেত্রে দায়রা আদালত 265H এবং ম্যাজিস্ট্রেট আদালত 245 ধারা অনুযায়ী খালাস দিয়ে দিবেন, সমস্ত কিছু বিবেচনা করে। আচ্ছা, আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে কখন খালাস হয়, কখন অব্যাহতি হয়। এটা সম্পর্কিত একটা প্রশ্ন সাধারণত চলেই আসে। চার্জ গঠনের আগে, খেয়াল রাখবেন, চার্জ গঠনের আগে যদি মামলা কোনোভাবে প্রত্যাহার হয়, সেটা গঠনের আগে যদি আসামি বেরিয়ে যায় সেখান থেকে, সেটা হয়ে যাবে অব্যাহতি। চার্জ গঠনের পরে যদি কোনো মামলা প্রত্যাহার হয় এবং আসামি ওই মামলা থেকে চলে যায়, তাহলে সেটা হয়ে যাবে খালাস। এইটা 245 ধারায় কিন্তু বলা নাই। 245-এর এইটার একটা সংক্ষিপ্ত বিবৃতি, কখন খালাস হবে এবং কখন অব্যাহতি হবে এই বিষয়টা বোঝার জন্য এটা সংক্ষিপ্ত একটা পদ্ধতি, যে চার্জ গঠনের আগে হলে খালাস, অব্যাহতি, চার্জ গঠনের পরে হলে খালাস। তো এখন আমরা দেখব 247 ফরিয়াদির অনুপস্থিতি। চমৎকার একটা সেকশন, ফরিয়াদির অনুপস্থিতি। এখানে একটা কথাই শেষ। কথাটা হচ্ছে, সমন যদি নালিশক্রমে প্রদত্ত হয়। আমি একটু লিখি, সেকশনটা লিখি আগে। ফরিয়াদির অনুপস্থিতি বলা হচ্ছে, সমন যদি নালিশক্রমে প্রদত্ত হয়, অর্থাৎ মামলা হয়ে গেছে। আরেকটা বলতেছি যে নির্ধারিত তারিখ আছে, চার্জ গঠন হোক বা যে কোনো নির্ধারিত তারিখ আছে, নির্ধারিত তারিখ আছে, সমন যদি নালিশক্রমে জারি হয় বা নির্ধারিত তারিখে যদি ফরিয়াদি অনুপস্থিত থাকে, নির্দিষ্ট একটা তারিখ আদালত নির্ধারণ করে দিলেন, সেই দিন ফরিয়াদি আদালতে অনুপস্থিত বা উপস্থিত থাকলেন না, সেক্ষেত্রে বলা হচ্ছে ইতিপূর্বে যে বিধানই থাকুক না কেন, ম্যাজিস্ট্রেট শ্যাল অ্যাকুইট দ্য অ্যাকিউজড, ম্যাজিস্ট্রেট অবশ্যই আসামিকে খালাস দিবেন। ফরিয়াদি সমন যদি নালিশক্রমে জারি হয় আর নির্ধারিত তারিখে যদি হাজির না থাকে, তাহলে ম্যাজিস্ট্রেট শ্যাল অ্যাকুইট দ্য অ্যাকিউজড, আসামি অবশ্যই খালাস পাবে। শ্যাল কথাটা বলা হয়েছে, শ্যাল যেখানে থাকবে সেটা অবশ্যই করতে হবে। আশা করছি এতটুকু ক্লিয়ার। আমরা এখন দেখব সেকশন 248। 248-এ বলা হচ্ছে, নালিশ প্রত্যাহার করা হয় চূড়ান্ত আদেশ হওয়ার পূর্বে। চূড়ান্ত আদেশ হওয়ার পূর্বে। চূড়ান্ত আদেশ হওয়ার পূর্বে ফরিয়াদি যদি বিজ্ঞ আদালতকে এই মর্মে অবগত করান এবং বিজ্ঞ আদালত যদি সন্তুষ্ট হন যে নালিশ প্রত্যাহারের পর্যাপ্ত কারণ আছে, তাহলে সেক্ষেত্রে
মামলাটি প্রত্যাহার করে নিতে পারবেন এবং মামলাটি যদি এই পর্যায়ে এসে প্রত্যাহার করা হয় তাহলে সেক্ষেত্রে আদালত আসামিকে খালাস দিবেন। সবকিছু ক্লিয়ার আছে কিনা, বুঝতে পারছেন কিনা? ধন্যবাদ সবাইকে। অনেকেই শেয়ার করেছেন ক্লাসটা প্রাইভেট গ্রুপ থেকে। তো যারা পাবলিক গ্রুপে যুক্ত আছেন অবশ্যই ক্লাসটাকে শেয়ার করবেন। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টসে জানাবেন। সেকশনগুলো ইভা রহমান বলছেন যে ভাইয়া আপনার ধন্যবাদ আপনাকে ইভা রহমান। নিজেরা যতক্ষণ না পড়বেন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে পাস করানো সম্ভব না। তবে আপনারা নিজেরা যদি অ্যাক্টিভ হয়ে যান সেক্ষেত্রে পাস করাটা খুবই সহজ। আর আমি এটা অবশ্যই স্বীকার করি যে বার কাউন্সিল পরীক্ষার্থী যারা আছেন তারা তাদের সাধ্যমতো পড়ার চেষ্টা করেন, তবে আমাদের পড়াশোনাটার ভিতরে কিছুটা খামতি থেকে যায়, কমতি থেকে যায়। সেই খামতি বা কমতি যেটাই বলেন না কেন, এই কমতিটা থাকার কারণেই কিন্তু আজকে আমরা 50,000 পরীক্ষার্থীর ভিতর থেকে 3,000 পাস করি, 2,000 পাস করি, বাকি 47,000 ফেল। অথচ দেখেন এই 50,000-এর সাথে কিন্তু আবার এবছর কিন্তু আরো 10,000 যোগ হয়ে যাবে যাদের ইন্টিগ্রেশনের বয়স 6 মাস হয়ে গেছে, অথবা যারা আবার ফেল করছিলেন তারা আবার নতুন করে চলে আসছেন, অনেকেই আবার নতুন ভাবে ইন্টিগ্রেশন জমা দিচ্ছেন, তাদের বয়স 6 মাস হয়ে যাবে যারা পাস করছেন। তো সবকিছু মিলায় পরীক্ষা দিন দিন কঠিন থেকে কঠিনতর হতে চলেছে। অবশ্যই চেষ্টা করবেন পড়াশোনা করার এবং এই মজার আইন বিষয়টাকে সহজে বোঝার জন্য আমাদের শরণাপন্ন হতে পারেন। আশা করি নিরাশ করব না। তো আমরা এখন দেখব 249 ফরিয়াদি না থাকলে কার্যক্রম বন্ধ করার ক্ষমতা। আমি এখানে সংক্ষিপ্তভাবে আপনাদের একটা কথা বলে দেই। ফরিয়াদি না থাকলে কার্যক্রম বন্ধ। ফরিয়াদি না থাকলে কার্যক্রম বন্ধ। এখন এই সেকশনের একটা বিষয় খুবই মজার, সেটা হলো খাঁচায় বন্দি পাখি মুক্তি পায় না খালাস পায়। কথাটা মনে রাখবেন, খাঁচায় বন্দি পাখি সাধারণত মুক্তি পায়। অর্থাৎ ফরিয়াদি না থাকলে কার্যক্রম যদি বন্ধ করা হয় তাহলে বন্ধের ক্ষেত্রে মুক্তি। আমরা জানি এটা বিষয়টা, কেবল বললাম খাঁচায় বন্দি পাখি মুক্তি পাবে সেক্ষেত্রে। তাহলে এই সেকশনটা আমরা এভাবেই মনে রাখবো যে কার্যক্রম যদি বন্ধ করা হয় তাহলে সেক্ষেত্রে আসামি মুক্তি পাবে। এক কথা শেষ মামলাটা, সেকশনটা। এখন এই টেকনিকটা মনে রাখলেই হচ্ছে যে খাঁচায় বন্দি পাখি মুক্তি পায়। ফলস, ফ্রেভুলাস অর ভেক্সাসাস অ্যাকুইজেশনস, অর্থাৎ মিথ্যা মামলা যদি হয়, কেউ যদি মিথ্যা মামলা করে তাহলে সেক্ষেত্রে তার পরিণতি কি হতে পারে আমরা এখন সেই বিষয়টা দেখব। বলা আছে ম্যাজিস্ট্রেট তার নিকট দায়েরকৃত কোনো মামলায় যদি মনে করেন অভিযোগকারী মিথ্যা তুচ্ছ বিরক্তিকর অভিযোগ করেছেন, মিথ্যা তুচ্ছ বিরক্তিকর অভিযোগ করেছেন, তবে এখানে কিন্তু শুধু করলেই হবে না, এটা কিন্তু চূড়ান্তভাবে প্রমাণ হতে হবে। দেখা যাচ্ছে রায় ঘোষণার পর দেখা গেল যে শুধুমাত্র বাদীর বিরুদ্ধে একটা মিথ্যা মামলা করেছেন, তুচ্ছ মামলা করেছেন, বাদীকে হয়রানির জন্য একটা মামলা করেছেন, তবে ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তিদেরকে অব্যাহতি বা খালাস প্রদান করবেন। অব্যাহতি বা খালাস দিবেন। খালাস তো দিলাম, মিথ্যা যেহেতু মামলা সেহেতু অব্যাহতি বা খালাস প্রদান করা হলো। এবার বলা হচ্ছে যিনি এই মামলাটা আনয়ন করেছিলেন বাদীপক্ষ, সেই বাদীপক্ষের কাছে জিজ্ঞেস করা হবে কেন সে ক্ষতিপূরণ দিবে না। বাদীর কাছে জিজ্ঞাসা করা হবে। যদি যথেষ্ট পরিমাণ কারণ তার কাছে না থাকে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট প্রত্যেক আসামিকে, যে কয়জন আসামি থাকুক না কেন, প্রত্যেককে 1,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিতে পারেন।
1000 টাকা ক্ষতিপূরণ, এটা কিন্তু 1000 টাকাই দিবে সেটা বলা নাই, আইনে বলা আছে 1000 টাকা পর্যন্ত, মানে 100 টাকাও হতে পারে, 1000 টাকাও হতে পারে, 1 টাকাও হতে পারে, এটা বলা আছে পর্যন্ত ক্ষতিপূরণ দিবেন, দেওয়ার আদেশ দিতে পারেন। এই আদেশটা দিবে কে? এই আদেশটা দিবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিতে পারে, বা ফার্স্ট ক্লাস কোনো ম্যাজিস্ট্রেট দিতে পারে, অথবা ফার্স্ট ক্লাস কোনো ম্যাজিস্ট্রেটগণের বেঞ্চও কিন্তু এই আদেশটা দিতে পারে। আশা করছি এতটুকু ক্লিয়ার। ফার্স্ট ক্লাস, হ্যাঁ ঠিকই আছে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিতে পারে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিতে পারে, এবং ম্যাজিস্ট্রেটগণের বেঞ্চও কিন্তু দিতে পারে। আমি একটু, আচ্ছা এখানে এই লাইনটা থাক, আমি এবার এ পাশে লিখি। তাহলে এখনো পর্যন্ত 1000 টাকা পর্যন্ত আমরা ক্ষতিপূরণ দিতে পারবো, আদেশ দিতে পারবে এই ব্যক্তিগণ। এখন বলা হচ্ছে কি, যে যদি ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হয়, যে 1000 টাকা ক্ষতিপূরণের আদেশ দেওয়া হয়েছে সে ক্ষতিপূরণ দিতে ব্যর্থ যদি হয়, তাহলে সেক্ষেত্রে 30 দিন বিনাশ্রম কারাদণ্ড হতে পারে। বিনাশ্রম, যে ব্যক্তি মামলাটা আনয়ন করেছে তার এই 1000 টাকা ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হলে 30 দিন বিনাশ্রম কারাদণ্ড হতে পারে। এখন দেখা যাচ্ছে 100 টাকা জরিমানা করা, ক্ষতিপূরণের আদেশ হয়েছিল, সেক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি এই 100 টাকা ক্ষতিপূরণ, তার জন্য কিন্তু এটা একটা দণ্ড, যেহেতু দণ্ড তাই এর বিরুদ্ধে আপিল করা যাবে। এখন যদি আপিল করা হয়ে থাকে, তাহলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণ দেয়া যাবে না। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণ দেয়া যাবে না। আমি আর লিখলাম না, জায়গা স্বল্পতা আছে। 100 টাকা পর্যন্ত যদি 100 টাকা ক্ষতিপূরণের আদেশ দেওয়া হলে সেটাকে একটা দণ্ড বলে বিবেচিত হবে, এবং দণ্ডের বিরুদ্ধে আপিল করা যায়। যদি আপিল করা হয়ে থাকে তাহলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণ দেয়া যাবে না, অথবা 1 মাস, অথবা 1 মাস না যাওয়া পর্যন্ত কোনো ক্ষতিপূরণ দেয়া যাবে না। এবার বলা হচ্ছে মিথ্যা তুচ্ছ বিরক্তিকর মামলার জন্য আসামি, প্রধানত এই মামলায় যে আসামি ছিল তিনি অব্যাহতি বা খালাস পাবেন। এবার অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে কেন সে ক্ষতিপূরণ দিবে না। যদি কোনো পর্যাপ্ত কারণ তার কাছে না থাকে, তাহলে সেক্ষেত্রে যে কয়জন ব্যক্তিকে আসামি করে এই মামলাটা আনয়ন করা হয়েছিল, সেই মামলাটায় 1000 টাকা পর্যন্ত প্রত্যেক ব্যক্তিকে ক্ষতিপূরণের আদেশ দেয়া যেতে পারে। ধরা যাক এক্স একটা মামলা আনলো ওয়াই এর বিরুদ্ধে, ওয়াই জেড এদের বিরুদ্ধে, এস এ বাদী। একটা সময়ে দেখা যাচ্ছে যে এই আসামিগণ খালাস পেল, অব্যাহতি পেল, কি কারণে? মিথ্যা তুচ্ছ বিরক্তিকর কারণে। মামলাটা এক্স এনেছিল, তাহলে এই এক্স, ওয়াই এবং জেড অব্যাহতি এবং খালাস পাবে যে কোনো একটা। আর এক্স কে আদালত জিজ্ঞাসা করবে কেন সে ক্ষতিপূরণ দিবেন না, এই এক্স কে জিজ্ঞাসা করা হবে। এক্স যদি এর সন্তোষজনক কোনো কারণ দেখাতে না পারেন, তাহলে সেক্ষেত্রে ওয়াই, জেড এবং অন্যান্য যদি কেউ থাকে, তাহলে প্রত্যেককে সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য এক্স কে আদালত নির্দেশ দিতে পারেন। তবে 1000 টাকা পর্যন্তই দিবেন সেরকম কোনো কথা না, হতে পারে সেটা 1 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত। এই আদেশটা কে দিতে পারেন? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিতে পারেন, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিতে পারেন, বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটগণের বেঞ্চও কিন্তু দিতে পারেন। যদি 1000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণের আদেশ দেওয়া হয়, সেক্ষেত্রে যদি এক্স তা ব্যর্থ হয় ক্ষতিপূরণ দিতে, তাহলে সেক্ষেত্রে এক্স কে 30 দিন পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হতে পারে। এখন দেখা যাচ্ছে এক্স ও ওয়াই, এক্স কে 100 টাকা করে দণ্ড প্রদান করার জন্য বলা হলো যে এক্স তুমি ক্ষতিপূরণ হিসাবে ওয়াই কে 100, জেড কে 100 টাকা দাও। সেক্ষেত্রে যেহেতু এই যে ক্ষতিপূরণ এটাও একটা দণ্ড, কিন্তু আমরা পেনাল কোডের
53-তে দেখছি যে 5 প্রকার দণ্ডের কথা বলা আছে, সেখানে কিন্তু জরিমানাও একটা দণ্ড, অর্থদণ্ড। 100 টাকা যেহেতু একটা দণ্ড, সেখানে দণ্ডের বিরুদ্ধে বেশি অতিরিক্ত দণ্ড হিসাবে 3000 টাকা এবং 6 মাস, মানে এক্স কে 3000 টাকা এবং 6 মাস জরিমানা করতে পারেন, মানে 6 মাস কারাদণ্ড এবং 3000 টাকা জরিমানা আরোপ করতে পারেন এই 1000 টাকার পাশাপাশি। এখন আশা করছি এতটুকু আপনাদের ক্লিয়ার। এখানে কারোর কোনো প্রশ্ন থাকলে করেন, সেকশনটা একটু বড়। আচ্ছা, একজন লিখছেন ভাইয়া সেকশনটা আরেকবার একটু বলেন। তো আর আমি এতক্ষণ বললাম, আবারও একটু বলি। এক্স ওয়াই জেড এর বিরুদ্ধে একটা মামলা করলো। মামলায় এক্স শেষ পর্যন্ত দেখা গেল এক্স এর এই মামলাটা ওয়াই এবং জেড কে হয়রানি করার উদ্দেশ্যে, ক্ষতি করার উদ্দেশ্যে মিথ্যাভাবে আনয়ন করা হয়েছে। সেক্ষেত্রে আদালত যখন এই বিষয়টা অবগত হবেন, তখন এই ওয়াই এবং জেড কে অব্যাহতি বা খালাস প্রদান করবেন। করার পরে এক্স কে আদালত জিজ্ঞাসা করবেন যে কেন সে ক্ষতিপূরণ দিবে না। এই যে মিথ্যা মামলা করলো, তার জন্য ওয়াই এবং জেড কে ক্ষতিপূরণ দিতে হবে। কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে? 1 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিতে পারে, সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হবে। এই ক্ষতিপূরণের আদেশটা কে দিতে পারে? দিতে পারে ম্যাজিস্ট্রেট আদালত, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করে কোনো বেঞ্চ দিতে পারে। এখন ক্ষতিপূরণের আদেশ মনে করেন 1000 টাকা পর্যন্ত দেওয়ার আদেশ হলো, এক্স এই টাকাটা দিতে ব্যর্থ হলো। ব্যর্থ হওয়ায় 30 দিন পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড হবে এক্স এর। এখন যেহেতু হবে, মানে আপিল করা যাবে, 100 টাকার বেশি দণ্ড হলেই আপিল করতে পারবে, এবং আপিল যতক্ষণ পর্যন্ত নিষ্পত্তি না হবে ততক্ষণ পর্যন্ত এই ক্ষতিপূরণ ওয়াই এবং জেড কে দেয়া যাবে না, অথবা 1 মাস সময় পান না হওয়া পর্যন্ত এই ক্ষতিপূরণ দেয়া যাবে না। এখন আদালত এক্স কে এই উপরোক্ত ক্ষতিপূরণের পাশাপাশি অতিরিক্ত হিসাবে 3000 টাকা এবং 6 মাস, অর্থাৎ 6 মাস পর্যন্ত কারাদণ্ড দিতে পারেন, অথবা 3000 টাকা জরিমানা দিতে পারেন। এখন একটা বিষয় এখানে মনে রাখবেন যে ক্ষতিপূরণ পায় অপর পক্ষ আর জরিমানা পায় রাষ্ট্র। আমি এখানে একটু লিখে দেই, ক্ষতিপূরণ পাবে অপর পক্ষ আর জরিমানা পাবে রাষ্ট্রপক্ষ। ক্ষতিপূরণ পাবে অপর পক্ষ আর জরিমানা পাবে রাষ্ট্রপক্ষ। কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করছি এবার ক্লিয়ার আপনাদের। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু অ্যাড করে রাখেন, সিপিসির সেকশন 95, সিপিসি অর্থাৎ দেওয়ানি কার্যবিধির সেকশন 95-এও কিন্তু সেম একই বিষয়গুলো মোটামুটি বলা আছে, তবে এখানে ক্ষতিপূরণের আদেশটা 10,000 টাকা পর্যন্ত আছে। আর আরেকটা কথা বলি, দেওয়ানি কার্যবিধিতে সর্বোচ্চ জরিমানার বিধান আছে 20,000 টাকা। আশা করছি ক্লিয়ার। এই জায়গাটা একটু সংক্ষিপ্ত হবে, আপনাদের আমার ক্লাস করার সময় অবশ্যই খাতা কলম সঙ্গে রাখবেন। তো যাদের এই জায়গাটা এখনো খাতায় ওঠানো হয়নি, তারা ক্লাসটা শেষে যেহেতু রেকর্ডেড থাকবে, আপনারা আরেকবার একটু দেখে নিন। আশা করছি কোনো সমস্যা এখান থেকে থাকবে না ইনশাল্লাহ। তো আমরা 250 দেখলাম, এখন আমরা দেখবো 250-এর পরে অনেকগুলো সেকশন বাদ দেওয়া হয়েছে, এই জন্য 260-এ চলে যাব, সংক্ষিপ্ত বিচার করার ক্ষমতা। 260 সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা। সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা। আচ্ছা, আমি একটু আগে ম্যাজিস্ট্রেটগণের বেঞ্চের কথা বলছিলাম, এখানে আরেকটা কথা বাদ পড়ছে। 250-এ যে কথাটা বলা হচ্ছে যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কিন্তু 1000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন, কিন্তু যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হন তাহলে সেক্ষেত্রে তিনি 500 টাকা পর্যন্ত ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন। এই জায়গাটা একটু বাদ পড়ছে। তো 260-এ বলা হচ্ছে সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা।
এটা বলা হচ্ছে যে যে অপরাধ গুরুতর নয় এবং যার শাস্তির ব্যবস্থা লঘু লঘু শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে সেসব অপরাধগুলোর বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যাবে। এই বিচারগুলো কে করবেন? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটগণের বেঞ্চ কিন্তু এই অপরাধগুলো করতে পারেন। এখানে আপনারা দেখবেন 260 ধারায় একটা বেশ লম্বা চওড়া একটা চার্ট দেয়া আছে, যে চার্টগুলো অনুযায়ী এই সেকশনগুলো অনুযায়ী কিন্তু সংক্ষিপ্তভাবে বিচার করা যায়। আমিও আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে বলি, আপনারা জাস্ট একটু চোখ বুলিয়ে নিয়েন। পেনাল কোডের 264, 265, 66, 379, 380, 381, 403, 411, 414, 426, 427, 447, 448 এগুলো সবই সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করা যাবে। এখান থেকে 2022 সালে একটা প্রশ্ন আসছে, নিম্নের কোন অপরাধের ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার পদ্ধতি প্রযোজ্য? সাধারণ আঘাত 323 ধারা। সাধারণ আঘাতের কথা বলা হয়েছে যে 323 ধারায় কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে একটা বিচার করা যাবে। এখন সংক্ষিপ্ত বিচারের পদ্ধতি যেটা কথা বলা আছে 262 ধারায়, আমরা 2 বছরের কম 2 বছরের কম যদি কোনো অপরাধের সাজা হয় তাহলে সেক্ষেত্রে সেটা সংক্ষিপ্ত ভাবে বিচার করা যাবে। এতটুকু মনে রাখলেই ক্লিয়ার। আর যারা এর চেয়ে বেশি জানতে চান তাহলে আরো বেশি পড়তে পারেন। এখন 2 বছরের 2 বছর পর্যন্ত কারাদণ্ড সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায়, আর জরিমানা করা যায় 200 টাকা। 2 বছর 200, মনে রাখবেন 2 বছর এবং 200 টাকা কোনো যদি অর্থদণ্ড হয় বা কারাদণ্ড হয় তাহলে সেক্ষেত্রে সেটার বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যাবে। আশা করছি ক্লিয়ার জায়গাটা। তো আমরা ক্লাসের মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছি, আমাদের আর অল্প কিছু সেকশন আছে, তো আমরা এই সেকশনগুলো দেখে ফেলবো। 265A 265A তে বলা হচ্ছে পাবলিক প্রসিকিউটর মামলা পরিচালনা করবেন। 265A পাবলিক প্রসিকিউটর অর্থাৎ পিপি, আমি সংক্ষিপ্তভাবে লিখলাম পিপি, মামলা পরিচালনা করবেন। 265A মানে দায়রা আদালতের বিচার কার্য এখান থেকে শুরু। 265A থেকে এল পর্যন্ত এই জায়গাগুলো দায়রা আদালত বিচার করে থাকেন। প্রথম কথা বলা হচ্ছে পাবলিক প্রসিকিউটর মামলা পরিচালনা করবেন। পাবলিক প্রসিকিউটর তো মামলা পরিচালনা করবেন, সেক্ষেত্রে পাবলিক প্রসিকিউটরকে নিয়োগ করা হবে 492 ধারা অনুযায়ী পাবলিক প্রসিকিউটরকে নিয়োগ প্রদান করা হবে। আশা করছি এতটুকু ক্লিয়ার। এখন প্রথমত 265 তো বললাম পাবলিক প্রসিকিউটর মামলা পরিচালনা করবে। 265 বিতে বলা হচ্ছে ফরিয়াদি পক্ষ থেকে মামলার কার্যক্রম শুরু হবে, ফরিয়াদি মামলা শুরু করবেন। সিতে বলছিলাম অব্যাহতি। 265 ডিতে বলেছি যদি তাৎক্ষণিক দণ্ড, চার্জ গঠন। 265 ডিতে বলা হচ্ছে চার্জ গঠন এবং 265 ইতে বলা হচ্ছে তাৎক্ষণিক দণ্ড এবং 265 এফ এ বলা হচ্ছে যদি অভিযোগের সত্যতা স্বীকার করা না হয় তখনকার পদ্ধতি। 265 সত্যতা স্বীকার ইতে বলছিলাম দোষ স্বীকারে দণ্ড। যদি দোষ স্বীকার করে বসে তাহলে সেক্ষেত্রে দণ্ড কি হবে, এই জায়গাগুলো আমি ক্লাসের শুরুতে অনেক আলোচনা করেছি, জন্য আর এখানে ডিটেলসে গেলাম না। আমরা এখন দেখব ই গেল, এবার এফ এ বলা হচ্ছে বাদী বা রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের তারিখ পড়বে। অর্থাৎ আসামি যদি দোষ অস্বীকার করে বা বক্তব্য পেশ না করে, আসামি দেখা যাচ্ছে যে বলল যে আমি দোষ করিনি, যেটা সাধারণত চার্জ গঠনের সময় হয়ে থাকে। জিজ্ঞাসা করা হয় আপনার বিরুদ্ধে এত ধারায় আপনার বিরুদ্ধে এই মামলায় চার্জ গঠন করা হলো, আপনি দোষী না নির্দোষ? সেক্ষেত্রে আসামি সাধারণত বলে থাকে আমি নির্দোষ। যখনই নির্দোষ বলা হবে তখনই কিন্তু পরবর্তীতে বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণের কার্যক্রম শুরু হবে এবং বাদীপক্ষ সাক্ষ্য আনয়ন করবেন। প্রথমে তিনি জবানবন্দি দিবেন,
তারপর তাকে জেরা হবে, বাদীপক্ষের যে সাক্ষীগুলো মামলায় নথিভুক্ত করা ছিল তাদের প্রত্যেককে ডাকা হবে, তাদের জবানবন্দি নেওয়া হবে, চিপ নেওয়া হবে এবং ক্রস এক্সামিনেশন করা হবে। এরপর 265 বলা আছে যে সবকিছু শেষ হওয়ার শেষে আদালত দেখলেন মামলায় আসামির কোনো দোষ নাই, তাহলে সেক্ষেত্রে মামলা থেকে আসামিকে খালাস প্রদান করা হবে। 265 বলা হচ্ছে আসামি পক্ষের সাক্ষ্য আরম্ভ। আদালত যদি প্রয়োজন মনে করেন আসামিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে আসামি পক্ষের যে সাক্ষ্য যদি থাকে তাহলে সেগুলো গ্রহণ করবেন। সংক্ষিপ্ত জায়গায় সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি। তারপর আমরা সবাই জানি চমৎকার একটা স্টেজ মামলার যুক্তিতর্ক বা আর্গুমেন্টের জন্য নির্ধারিত দিন থাকে। তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে আসামি পক্ষে 265 বলা হচ্ছে আর্গুমেন্টের কথা। আসামি পক্ষের সাক্ষী আর্গুমেন্টে বলা হচ্ছে প্রথমত ফরিয়াদি পক্ষ বক্তব্য রাখবেন এবং আসামি পক্ষ এই ফরিয়াদি পক্ষকে ক্রস এক্সামিনেশন করবেন, জেরা নেবেন। জেরা নেওয়ার পর আসামি পক্ষ যদি কোনো প্রশ্ন এখানে রেখে থাকেন, আসামি পক্ষ কোনো প্রশ্ন যদি রাখেন তাহলে ফরিয়াদি পক্ষের আবার যিনি আছেন তিনি আবার সেই প্রশ্নের উত্তর দিবেন। আশা করি এই জায়গাটা ক্লিয়ার। আর্গুমেন্টের জায়গাটা চমৎকার একটা জায়গা মামলার। এখন 265 কেতে বলা হচ্ছে খালাস বা দণ্ডাদেশের রায়। এইখানটাও একটু বোঝার আছে, একটু বলে দিই। খালাস বা দণ্ডাদেশের রায় 265 কে খালাস বা দণ্ডাদেশের রায় বলা হচ্ছে যে সমস্ত আর্গুমেন্ট যুক্তিতর্ক সাক্ষ্য গ্রহণ করা শেষে আর্গুমেন্ট বা যুক্তিতর্ক করা শেষে সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছান এবং দেখেন যে মামলাটায় আসামি খালাস পাবে না দণ্ড পাবে। এখন আসামি খালাস বা দণ্ড পাওয়া শেষে এই যে আদালত এই যে দণ্ডটা প্রকাশ করবেন তার একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটার কথা বলা আছে ফৌজদারি কার্যবিধির 366 ধারায় বলা আছে রায় ঘোষণার পদ্ধতি। আমরা সামনের ক্লাসগুলো সেটা দেখব। সেই পদ্ধতি অনুসরণ করেই কিন্তু খালাস বা দণ্ডাদেশের রায়টা প্রদান করা হবে। এখন রায় প্রদান করার পূর্বে বিজ্ঞ আদালত দেখবেন যে যার বিরুদ্ধে এই রায়টা প্রকাশ করা হচ্ছে তার পূর্ববর্তী কোনো মামলায় কনভিক্টেড আছেন কিনা বা অভিযুক্তভাবে আছেন কিনা, দোষী হয়েছেন কিনা, এইগুলো কিন্তু তিনি বিবেচনা করবেন। তো এই ছিল আজকে সংক্ষিপ্ত যে এই 265 এর একটা সংক্ষিপ্ত কথা হচ্ছে যে পূর্ববর্তী যদি কোনো মামলার রায় তিনি অভিযুক্ত থেকে থাকেন, দোষী থেকে থাকেন, সেটাও কিন্তু এই ধারা অনুযায়ী বিবেচনা করা হবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে সেকশনগুলো দেখলাম তার একটা সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। আমরা 241 বলেছিলাম নিম্নোক্ত পদ্ধতিতে ম্যাজিস্ট্রেট মামলার বিচার করবেন। 241 বলেছিলাম অব্যাহতির কথা। 241 এতে বলেছিলাম অব্যাহতির কথা। 242 বলেছিলাম চার্জ গঠনের কথা। 243 বলেছিলাম 242 চার্জ গঠনের কথা বলছিলাম। 243 অভিযোগের সত্যতা স্বীকারের পর দণ্ডের কথা বলছিলাম। 244 বলেছিলাম অভিযোগ যদি স্বীকার করা না হয় সেক্ষেত্রে পদ্ধতি। 245 বলছিলাম খালাসের কথা। 247 বলেছিলাম যে ফরিয়াদি যদি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে কি হবে। 248 বলেছিলাম যে ফরিয়াদি নালিশ যদি প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আসামি খালাস পাবে। এখানে বলেছিলাম যে যদি চার্জ গঠনের আগে মামলা প্রত্যাহার হয় তাহলে সেক্ষেত্রে অব্যাহতি পাবে, আর চার্জ গঠনের পরে হলে সেক্ষেত্রে খালাস পাবে। 249 বলেছিলাম খাঁচার পাখি বন্দি থাকে তাকে মুক্ত করতে হয়, অর্থাৎ ফরিয়াদি যদি না থাকে মামলা কার্যক্রম বন্ধ করেন তাহলে সেক্ষেত্রে আসামি মুক্তি পাবেন। 250 বলেছিলাম মিথ্যা মামলার কথা। সেখানে বলেছিলাম যে
আসামি খালাস বা অব্যাহতি পাবেন এবং অভিযোগকারীকে সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত দণ্ডের কথা বলেছিলাম। আরো বলেছিলাম যে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট যদি হয় তাহলে সেক্ষেত্রে তিনি 500 টাকা জরিমানা আরোপ করতে পারবে। এই জরিমানা দিতে ব্যর্থ যদি হয় অভিযোগকারী তাহলে সেক্ষেত্রে 30 দিন বিনাশ্রম কারাদণ্ড হতে পারে। এই বিনাশ্রম কারাদণ্ড যদি হয় তাহলে সেক্ষেত্রে এখানে আরো 100 টাকার উপরে যদি কোনো জরিমানা ক্ষতিপূরণের কথা যদি আদালত দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে একটা দণ্ড হিসাবে বিবেচনা করতে হবে এবং এই দণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণ প্রদান করা হবে না। ক্ষতিপূরণের পাশাপাশি বিজ্ঞ আদালত উক্ত অভিযোগকারীকে 3000 টাকা পর্যন্ত অর্থদণ্ড জরিমানা প্রদান করতে পারেন এবং 6 মাস পর্যন্ত কারাদণ্ড প্রদান করতে পারেন। আমি এখানে একটা টেকনিক আপনাদেরকে বলছিলাম যে জরিমানা পায় রাষ্ট্রপক্ষ আর ক্ষতিপূরণ পায় অপর পক্ষ। 260-এ বলেছিলাম সংক্ষিপ্ত বিচার, 262-তে বলেছিলাম সংক্ষিপ্ত বিচার পদ্ধতি 2 বছর 200 টাকা, এখানে একটা কথা বলছিলাম। আর 2 বছর 200 টাকা। তারপর আমরা চলে গেছিলাম 265-এ পাবলিক প্রসিকিউটর মামলা পরিচালনা করবেন। পাবলিক প্রসিকিউটরকে মামলায় নিয়োগ করা হয় 492 ধারা অনুযায়ী। 265-বিতে বলা হয়েছে অভিযোগকারীর পক্ষ থেকে বক্তব্য শুরু হবে। 265-সিতে বলা হচ্ছে অব্যাহতির কথা। 265-ডিতে বলা হচ্ছে চার্জ গঠনের কথা। 265-ইতে বলা হচ্ছে যে 265-ডিতে বলা হচ্ছে অভিযোগ গঠনের কথা। 265-ইতে বলা হচ্ছে তাৎক্ষণিক দণ্ড বা দোষ স্বীকার করলে তাৎক্ষণিক দণ্ড। 265-জিতে বলা হচ্ছে বাদী পক্ষ বা রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হবে। 265-এইচে বলা হচ্ছে খালাসের কথা। 265-কেতে আমরা আরেকটা খালাসের কথা বলছি যে দণ্ড বা খালাস বা দণ্ডাদেশের রায়, এই রায়ের কথার ক্ষেত্রে আমরা আরেকটা কথা বলছি যে 366 ধারা অনুযায়ী কিভাবে রায় প্রকাশ করতে হবে সেই বিষয়টা বলা আছে। 265-জেতে বলছি চমৎকার একটা টপিকসের কথা, সেটা মামলার আর্গুমেন্টের কথা। 265-এলে বলছি যে প্রিভিয়াস কোনো দণ্ড যদি থাকে সেটা মামলায় কিভাবে ইনক্লুড করতে হবে। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। তো যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সবকিছু ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টসে জানাবেন। আর যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ আইডি বা আমাদের এক্সপার্ট ল একাডেমির আইডিতে